আশা করি ভালো আছো, সুস্থ আছো। বাসায় বসে তোমরা তোমাদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। পটি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমার পঠিতব্য বিষয় নির্ধারণ করা হয়েছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দশম অধ্যায় সমন্বয় চ্যাপ্টারটি। আমি আজকে সমন্বয় চ্যাপ্টারটি পর্ব নিয়ে আলোচনা করব। কেন অনেকগুলো পর্বে ভাগ করা হয়েছে? যেহেতু চ্যাপ্টারটি অনেক বড়, তাই ছোট করে ছোট ছোট আকারে ভাগ করে পড়ানো হচ্ছে। প্রথমেই শুরু করি সমন্বয় দিয়ে। সমন্বয় কি? সমন্বয় দুই ভাবে হয়ে থাকে। দেহ বলতে তোমার উদ্ভিদেও সমন্বয় হবে, প্রাণীতেও সমন্বয় হবে। সমন্বয় হলো জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সংযোগ সাধন। সেই সংযোগ কিভাবে হবে? বাহ্যিক কোনো পরিবেশের সাথে অভ্যন্তরীণ কোনো পরিবেশ। আমরা বাহ্যিক পরিবেশের মধ্যে নিতে পারি আলো, স্পর্শ, গন্ধ আর স্বাদ। আর অভ্যন্তরীণ পরিবেশ হিসেবে বিবেচনা করতে পারি চাপ, তাপ আর রাসায়নিক পদার্থ। এই দুইয়ের সাথে যে সম্পর্ক বজায় রাখা, সেটাই হচ্ছে সমন্বয়। আর আমার সমন্বয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে হরমোনতন্ত্র আর হচ্ছে স্নায়ুতন্ত্র। হরমোনতন্ত্র বা স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করবে? সমন্বয়ে কাজ করবে হরমোন, আর সাথে কাজ করবে স্নায়ুতন্ত্র। আমরা দুটি মুখ্য বিষয় স্নায়ুতন্ত্র আর হরমোনতন্ত্র নিয়ে আলোচনা করবো। সমন্বয়ে হরমোনতন্ত্র কাজ করবে আমার উদ্ভিদের ক্ষেত্রে। হরমোন কিভাবে কাজ করে? হরমোন উদ্ভিদের পরিস্ফুটনে সাহায্য করবে, বৃদ্ধিতে সাহায্য করবে, বিভিন্ন প্রকার টিস্যুর কাজ করে থাকবে। আর স্নায়ুতন্ত্র সেক্ষেত্রে কি নিয়ে কাজ করবে? স্নায়ুতন্ত্র কাজ করবে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সংযোগ বজায় রাখার জন্য। এখন হরমোন কি বলতে গেলে প্রথমে শুরু করতে হয় হরমোন কি। হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এখন বলতে পারি জৈব রাসায়নিক পদার্থ কি? জৈব রাসায়নিক পদার্থ হচ্ছে তারা যাদের মধ্যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে আর অক্সিজেন থাকবে। তার মানে হরমোন হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ, যারা হচ্ছে দেহের মধ্যে উৎপন্ন হবে। আর উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে দূরবর্তী কোষে গিয়ে কাজ সাধন করলে তারাই হবে শুধু হরমোন। সহজ কথায় বলতে গেলে হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল, যে কেমিক্যালে থাকতে পারে প্রোটিন স্ট্রাকচার, থাকতে পারে স্টেরয়েড। এখন তোমরা বলতে পারো স্টেরয়েড কি? স্টেরয়েড হলো, সহজ কথায় বললে স্টেরয়েড হচ্ছে স্নেহ পদার্থ। এই স্নেহ পদার্থের মধ্যে কাজ করবে লিপিড। তার মানে সহজ স্ট্রেচ হচ্ছে প্রোটিন স্ট্রাকচার আর স্টেরয়েড স্ট্রাকচার মিলেই হচ্ছে তোমার হরমোন। প্রোটিন স্ট্রাকচার আর স্টেরয়েড স্ট্রাকচার মিলেই হচ্ছে হরমোন। এখন হরমোন কিভাবে কাজ করবে? হরমোন হচ্ছে আবারও বলছি, হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে জীবদেহে উৎপন্ন হবে, উৎপন্ন হয়ে দূরবর্তী কোনো কোষে গিয়ে কাজ সম্পাদন করলে তাকে আমরা হরমোন বলবো। এখন আমরা আরো সহজ করে বলতে পারি হরমোন কিভাবে গঠিত হয়, কিভাবে তৈরি হয় হরমোন। আমরা জানি জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে সেল। জীবদেহের গঠন ও কাজের একক হলো সেল। সেল, গ্রুপ অফ সেল মানে হচ্ছে টিস্যু। তার মানে আমরা যে গ্রুপ অফ সেল মানে মিন্স টিস্যু। আর গ্রুপ অফ টিস্যু নিলে হচ্ছে আমার হবে অর্গান। আর আরেকটা প্রক্রিয়া হবে, গ্রুপ অফ টিস্যু থেকে আমার আবার গ্ল্যান্ড হয়। তাহলে এখন সবাই বলতে পারো গ্রুপ অফ সেল, সেল মানে যদি টিস্যু হয়, গ্রুপ অফ টিস্যু মানে যদি অর্গান হয়, আর গ্রুপ অফ টিস্যু মানে যদি গ্ল্যান্ড হয়, তাহলে অর্গান আর গ্ল্যান্ডের মধ্যে তফাৎ কোথায়? অর্গানই বা কি, গ্ল্যান্ডই বা কি? অর্গান হচ্ছে অঙ্গ, অর্গান ডিরেক্টলি কাজ করতে পারে। এখন অর্গান বলতে কি বোঝায়? আমার শরীরের যে কোনো অঙ্গ যারা হচ্ছে ডাইরেক্টলি কাজ করতে পারে। তার মধ্যে এর মধ্যে আমরা রাখতে পারি, অর্গানের মধ্যে রাখতে পারি পাকস্থলী, বৃক্ক, লিভার। এই অঙ্গগুলোকে আমরা অর্গান বলছি, যারা নিজেরা কাজ করতে পারে। তার মানে গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড হচ্ছে ইনডাইরেক্টলি কাজ করবে, যারা অর্গানকে অবলম্বন করে ইনডাইরেক্টলি কাজ করবে তারাই হচ্ছে গ্ল্যান্ড। এখন গ্ল্যান্ড আবার দুই প্রকার, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এখন বহিঃক্ষরা গ্রন্থি কি, অন্তঃক্ষরা গ্রন্থি কি? আমরা একে বহিঃক্ষরাই বা বলছি কেন, আবার ওকে অন্তঃক্ষরাই বলছি কেন? বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থি থেকে আমার এনজাইম নিঃসরণ হয়, যারা এনজাইম নিঃসরণে কাজ করে তারা শুধুমাত্র বহিঃক্ষরা গ্রন্থি।
তার মানে বহিঃ ক্ষারকগ্রন্থি একমাত্র কাজ হচ্ছে এনজাইম নিঃসরণ। আর অন্তঃক্ষারকগ্রন্থির কাজ হচ্ছে হরমোন নিঃসরণ। তাহলে গ্ল্যান্ড হচ্ছে যারা এনজাইম আর হরমোন নিঃসরণ করে তারাই হচ্ছে গ্ল্যান্ড। শুধুমাত্র এনজাইম নিঃসরণ করলে তাদেরকে আমরা বলবো বহিঃ ক্ষারকগ্রন্থি, আর শুধুমাত্র হরমোন নিঃসরণ করলে তাদেরকে আমরা বলবো অন্তঃক্ষারকগ্রন্থি। এখন অন্তঃক্ষরা কেন বলছি? আমরা কেন অন্তঃক্ষরা বলছি? অন্তঃক্ষরা মানে হচ্ছে এন্ডোক্রাইন। আমরা জানি এন্ডো মানে হচ্ছে ভেতরে, মানে সিক্রেটিং যে কাজগুলো করবে সেগুলোর কাজ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি করবে। এন্ডোক্রাইন বলছি কেন? ভেতরে কাজ করবে সেজন্য। আর ভেতরে কাজ করে কি করবে? হরমোন নিঃসরণ করবে। এর মূলত কাজই হচ্ছে হরমোন নিঃসরণ। তার মানে সহজ কথায় যারা এনজাইম নিঃসরণ করে তারা হচ্ছে বহিঃক্ষারকগ্রন্থি, যারা হরমোন নিঃসরণ করে তারা হচ্ছে অন্তঃক্ষারকগ্রন্থি। আমি এবার বলবো ফাইটোহরমোন নিয়ে। এতক্ষণ আলোচনা করেছি হরমোন নিয়ে, এখন বলবো ফাইটোহরমোন নিয়ে। ফাইটোহরমোন কথাটার মধ্যে আলাদা যদি করি, এটা হচ্ছে ফাইটো পার্ট আর অর্ধেকটুকু হচ্ছে হরমোন পার্ট। আমরা জানি উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় ফাইটো মিন্স প্ল্যান্ট। ফাইটো মিন্স হচ্ছে প্ল্যান্ট, আর প্ল্যান্ট মানে হচ্ছে বাংলাতে যদি বলে যায় প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ। তার মানে উদ্ভিদের যে হরমোন সেটাই হচ্ছে ফাইটোহরমোন। তাহলে বৃদ্ধিবর্ধক যে হরমোন উদ্ভিদের সেটাই হচ্ছে ফাইটোহরমোন। ফাইটোহরমোন নিয়ে বলতে গেলে আরো বলা যায় উদ্ভিদের বৃদ্ধিতে কাজ করে এমন ফাইটোহরমোন হচ্ছে 5টি। ওগুলো হচ্ছে কি? অক্সিন, প্রথমটা হচ্ছে ফাইটোহরমোন, প্রথম ফাইটোহরমোনটা হচ্ছে অক্সিন। দুই নম্বর হচ্ছে জিবেরেলিন। তিন নম্বর হচ্ছে সাইটোকাইনিন। চার নম্বর হচ্ছে ইথিলিন। পাঁচ নম্বর হচ্ছে অ্যাবসিসিক। আমরা এখন এই 5টি হরমোন নিয়ে আলোচনা করব। শুরুতে আসি অক্সিন নিয়ে। অক্সিনের কাজ কি? অক্সিন কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে? আর অক্সিন হরমোনটা প্রথম আবিষ্কার করেছেন চার্লস ডারউইন। বিজ্ঞানী চার্লস ডারউইন প্রথম অক্সিন হরমোনটি আবিষ্কার করেছেন, আর ওটিকে নামকরণ করেছেন পোলার হ্যাগিং। তার এটি প্রথম আবিষ্কার করেছেন চার্লস ডারউইন। আর এটিকে নামকরণ করেছেন পোলার হ্যাগিং। অক্সিন হরমোন কিভাবে কাজ করে? আমরা জানি অক্সিন হরমোন সবসময় আলোর দিকে কাজ করে। একটা শুধু উদাহরণ দিলে সব থেকে বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিই একটি টব। ওই টবে সদ্য লাগানো একটি উদ্ভিদ রাখা হয়েছে। যদি সূর্য আলোকের মধ্যে আনা হয়,
সূর্যের আলো দেখবো, সূর্য লাগানো উদ্ভিদটাকে সূর্যের আলোকে কাছাকাছি আনা হলে তীর্যকভাবে যেখানে আলো পড়বে কিছুদিন পরে দেখা যাবে গাছটি ঠিক সেই বরাবর তীর্যকভাবে নেতিয়ে পড়ছে, মানে গাছটির বৃদ্ধি হচ্ছে ঠিক সেই দিকে। সূর্যের আলো যেদিক থেকে আসবে গাছের বৃদ্ধি হবে সেদিকে, মানে ঘূর্ণমুখলাবরণী বলতে বোঝায় উদ্ভিদের উপরের অংশটুকু ঘূর্ণমুখলাবরণী বৃদ্ধি হবে সেই গাছের দিকে বেঁকে যাবে, মানে সূর্যের আলো যেদিকে আসছে ঠিক সেই দিকে বেঁকে গেবে। কেন হচ্ছে? বিজ্ঞানীরা পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সূর্যের আলোর সাথে তাই একটি হরমোন যেটি হচ্ছে সূর্যের আলো যেদিকে ক্রিয়া করে গাছটিও সেদিকে নিয়ে পড়বে, মানে হচ্ছে এর জন্য দায়ী হরমোন হচ্ছে অক্সিন। মূলত কাজ করছে এখানে ঘূর্ণমুখলাবরণীর উপর কাজ করছে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের কাজ কি? আমরা দুটি কাজ লিখতে পারি অক্সিন হরমোনের কাজ। অক্সিন হরমোন হচ্ছে শাখা কলমের মূল গজাতে সাহায্য করে। অক্সিন হরমোনের কাজ কি? শাখা কলমের মূল গজাতে সাহায্য করে। দুই নম্বর কাজ হচ্ছে ফলের অকাল ঝরে পড়া রোধ করে। তার মানে অক্সিন হরমোনটা আরেকবার বলি, অক্সিন হরমোন হচ্ছে সূর্যের আলো যেদিকে থাকবে উদ্ভিদের ঘূর্ণমুখলাবরণী ঠিক তীর্যকভাবে সেদিকে বেঁকে যাবে, আর এই বেঁকে যাওয়ার জন্য দায়ী হরমোন হচ্ছে অবশ্যই অক্সিন। অক্সিনের কাজ হচ্ছে শাখা কলমের মূল গজাতে সাহায্য করবে আর কোনো ফলের অকালে ঝরে পড়া রোধ করবে। দুই নম্বর যে হরমোন সেটি হচ্ছে বৃদ্ধিকারক, দুই নম্বর যে হরমোন সেটি হচ্ছে জিবরেলিন। দুই নম্বর হরমোনটা হচ্ছে জিবরেলিন। জিবরেলিন হরমোনের কাজ কি? জিবরেলিন হরমোন হচ্ছে উদ্ভিদের দ্রুত বেড়ে ওঠাতে সাহায্য করবে। জিবরেলিন হরমোন হচ্ছে উদ্ভিদের দ্রুত বর্ধনে সাহায্য করবে। এটা নিয়ে কাজ করতে গিয়ে জাপানের চাষিরা যখন একটা মানে পরীক্ষাটা এমনভাবে আসছে জিবরেলিন হরমোনের, জাপানের চাষিরা কাজ করতে গিয়ে দেখলো যে কিছু ধান গাছ আকারে অন্য সবকটি ধান গাছের থেকে আকারে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, কিন্তু ধান গাছগুলোতে ফিট হচ্ছে না। সেক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেখতে পেল যে এটি হচ্ছে ধানের ব্যাকানি রোগের জীবাণু, এক ধরনের ছত্রাক নিঃসরণ করে। ধানের ব্যাকানি রোগের জীবাণু হচ্ছে এক ধরনের ছত্রাক নিঃসরণ করে। যে ছত্রাকটি নিঃসরণ করে সেটি কারণে ধান গাছের দ্রুত বৃদ্ধি হচ্ছে। এই বৃদ্ধিগত হরমোনটির নাম হচ্ছে জিবরেলিন। তার মানে জিবরেলিনের কাজ কি? অতি দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে, একমাত্র কাজ হচ্ছে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। জিবরেলিন কোথায় পাওয়া যাবে? জিবরেলিন পাওয়া যাবে পাকা বীজে, ফলের বর্ধিষ্ণু অঞ্চল, পাতার বর্ধিষ্ণু অঞ্চল। তার মানে জিবরেলিনের কাজ কি? গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে, আর পাওয়া যাবে কোথায়? পাকা বীজে আর পাতার বর্ধিষ্ণু অঞ্চলগুলোতে পাওয়া যাবে। এখন 3 নাম্বার যে হরমোন সেটি হচ্ছে সাইটোকাইনিন। এটাকে নিয়ে আলোচনা করতে গেলে, সহজভাবে আলোচনা করতে গেলে নামটা একটু দেখো, সাইটোকাইনিন। সাইটোকাইনিন তার মানে এটাকে যদি আমি বিশ্লেষণ করি, সাইটো মিন্স কি? সাইটো মিন্স হচ্ছে সেল, আর কাইনিন আসছে কোথা থেকে? কাইনেসিস। তার মানে সেল কাইনেসিস মানে কি? সেল ডিভিশন। কাইনেসিস মিন্স হচ্ছে বিভাজন। তাহলে যে হরমোন সেল ডিভিশনে সাহায্য করে সেটি হচ্ছে সাইটোকাইনিন হরমোন। তাহলে একমাত্র কাজই হচ্ছে সেল ডিভিশনে সাহায্য করার কাজটা করবে কে? সাইটোকাইনিন। সাইটোকাইনিনের কাজ কি? একটা পরীক্ষায় যদি আসেও মানে মনে রাখার জন্য সহজভাবে বলতে পারবে, শুধুমাত্র সেল ডিভিশনের যে বৃদ্ধিকারক হরমোনটি কাজ করবে সেটি হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোথায় পাবো? সাইটোকাইনিন পাবো ফলে, শস্য কলায় আর ডাবের শ্বাসে।
আমরা সাইটোকাইনিন পাচ্ছি কোথায়? ফলে পাচ্ছি, শস্য কলায় পাচ্ছি, আর ডাবের শ্বাসে পাচ্ছি। আর একমাত্র সহজে মনে রাখার জন্য সার্টিফিকেশনের যে বৃদ্ধিকারক হরমোন কাজ করবে সেটি হচ্ছে কি? সাইটোকাইনিন। এখন 4 নাম্বার ধাপে যায়, আরো সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন হরমোন বাকি সব কয়টা হরমোনের থেকে আলাদা। কেন আলাদা? ইথিলিনই একমাত্র হরমোন যেটা হচ্ছে গ্যাসীয়। ইথিলিনই একমাত্র হরমোন যেটা গ্যাসীয়, অবশ্যই গ্যাসীয় স্টেজে থাকে। ইথিলিন একমাত্র হরমোন যেটা গ্যাসীয় থাকবে আর গ্যাসীয় স্টেজে থাকবে। আর এটার সুন্দর একটা উদাহরণ দিতে পারি, ইথিলিন একমাত্র কাজ করে ফল পাকাতে সাহায্য করে। ইথিলিনের একমাত্র কাজই হলো ফল পাকাতে সাহায্য করে। একটা পেকে যাওয়া ফলকে যদি অনেকগুলো কাঁচা ফলের মাঝখানে রাখা হয়, তাহলে 2-3 দিন অবজারভেশনে রাখার পর দেখতে পাবো যে ওই পাকা ফলের সংস্পর্শে এসে বাকি কাঁচা ফলগুলো পাকতে শুরু করেছে। তার মানে এই কাঁচা ফলগুলো যে পাকা শুরু করছে, আমি দিয়েছিলাম সবগুলো কাঁচা, ওই একটা মাঝখানে পাকা ফল রাখার কারণে বাকি কাঁচা ফলগুলো যে পাকতে শুরু করেছে, এর জন্য দায়ী যে হরমোন সেটি হচ্ছে ইথিলিন হরমোন। কেন এখন বলতে পারি কেন অন্য ফলগুলো পেকে গেছে? কারণ ইথিলিন হরমোনটা গ্যাসীয় হওয়ায় বায়বীয় স্টেজে থাকে বলে বাকি ফলগুলোকে কি করেছে? গ্যাসীয় স্টেজে নিয়ে গিয়ে ইথিলিনের কারণে ওগুলো পেকে গিয়েছে। তো সেজন্য বলতে পারি ফল পাকাতে সাহায্য করে। এখন বর্তমানে কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য ইথিলিন হরমোনকে ব্যবহার করা হচ্ছে। 5 নাম্বার ধাপে যদি যাই, যদিও আমাদের বইয়ে নাই অ্যাবসিসিক অ্যাসিড, যদিও আমাদের বইয়ে অ্যাবসিসিক অ্যাসিড হরমোনটির কথা নেই, কিন্তু এটি সবথেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অ্যাবসিসিক অ্যাসিড একমাত্র হরমোন, এটি হচ্ছে স্ট্রেস হরমোন। আমরা জানি স্ট্রেস মানে হচ্ছে চাপ। স্ট্রেস কথাটার মানে হচ্ছে চাপ। তার মানে চাপ কমাতে যে হরমোনটা সাহায্য করে সেটাই হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে আমি কিভাবে, মানে উদ্ভিদটা কিভাবে চাপ কমাতে সাহায্য করবে? উদ্ভিদকে চাপ কমাতে সাহায্য করবে হচ্ছে এর একমাত্র কাজ হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করবে। পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করবে। তাহলে এখন বলতে পারি পত্ররন্ধ্র যদি বন্ধ করে দেওয়া হয়, প্রশোধন কিভাবে হবে? প্রশোধন কখন হবে? এই কাজগুলো শুধুমাত্র করে থাকে সামার ভ্যাকেশনের সময়। কেন সামার ভ্যাকেশনে? উদ্ভিদ মাটিতে তো পানি নেই, সেক্ষেত্রে হচ্ছে পানি না পেলে পত্ররন্ধ্র দিয়ে যদি অতিরিক্ত পানি বের হয়ে যায়, তাহলে হচ্ছে গাছটা মারা পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে পত্ররন্ধ্র বন্ধ করে দিয়ে অ্যাবসিসিক অ্যাসিড সাহায্য করবে যাতে প্রশোধনটা অন্তত না হয়। গাছের যে পর্যাপ্ত পরিমাণ পানি দরকার সেটুকু পানি যেন বজায় থাকে। তার মানে আমরা 5টা হরমোনের কথা জেনে ফেলেছি। ফাইটোহরমোনে 5টি হরমোন আবার একটু বলি: অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন আর হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এরপরে যাই বায়োলজিক্যাল ক্লক। আমরা জানি ক্লক মানে হচ্ছে কি? ক্লক মানে হচ্ছে ঘড়ি না? ঘড়ি দিয়ে কি করি? সময় দেখি না আমরা? তারপরে ঘড়ি দিয়ে তো আমরা সময় দেখি। তার মানে বায়োলজিক্যাল ক্লক মানে হচ্ছে বায়োলজিক্যাল ক্লক হচ্ছে জৈবিক ঘড়ি। যে ঘড়ি নিশ্চিত করবে আমার ফুল ধারণের সময়, সেটাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। যে সময়টা আমার ফুল ধারণ, মানে উদ্ভিদের ফুল ধারণের সময় নির্ধারণ করবে, সেটাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। সহজ কথায় বলতে গেলে উদ্ভিদের শুধু ফুল ধারণের জন্য আলোর প্রয়োজনের পাশাপাশি অন্ধকারও দরকার। তার মানে আরো সুন্দর করে বলতে গেলে আলো অন্ধকারের ছন্দ দিয়ে আমরা বলবো বায়োলজিক্যাল ক্লক। আলো অন্ধকারের ছন্দই হলো বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লকের উপর নির্ভর করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, একটা হচ্ছে বড় দিনের উদ্ভিদ, আর একটা হচ্ছে নিরপেক্ষ দিনের উদ্ভিদ। এখন ছোট দিনের উদ্ভিদ মানে কি? যে উদ্ভিদে 8 থেকে 12 ঘন্টা আলো দেবে। যেখানে আলোর দৈর্ঘ্য দরকার 8 থেকে 12 ঘন্টা, তাদেরকে আমরা বলবো ছোট দিনের উদ্ভিদ। তাহলে ছোট দিনের উদ্ভিদের জন্য 8 থেকে 12 ঘন্টা আলো হলেই ছোট দিনের উদ্ভিদগুলো জন্ম। ওই উদ্ভিদের উদাহরণ হচ্ছে ডালিয়া। তার মানে বড় দিনের উদ্ভিদ কি? যেখানে আলোর প্রয়োজন 12 থেকে 16 ঘন্টা। 12 থেকে 16 ঘন্টা আলো হলে যেখানে ফুল ধারণ হবে সেটাই হচ্ছে বড় দিনের উদ্ভিদ। ওই বড় দিনের উদ্ভিদ হচ্ছে ঝিঙ্গা।
মানে নিরপেক্ষ দিনের উদ্ভিদ কি? যেখানে আলোর কোনো প্রয়োজনীয়তাই নাই, আলো হলেও চলে না হলেও চলে, তারা হচ্ছে নিরপেক্ষ দিনের উদ্ভিদ। ওই নিরপেক্ষ দিনের উদ্ভিদ হচ্ছে শশা আর সূর্যমুখী। শশা আর সূর্যমুখী হচ্ছে নিরপেক্ষ দিনের উদ্ভিদ। এখন দেখো লাস্ট ওয়ান, ভার্নালাইজেশন। আমরা এখন বায়োলজিক্যাল ক্লক করতে গিয়ে পড়েছিলাম সূর্যের আলোর উপরে পুষ্পধারণ ক্ষমতা নির্ধারণ করে। শুধু সূর্যের আলো নয়, পুষ্পধারণের জন্য শৈত্য আবশ্যক। ওই শৈত্য প্রদানের মাধ্যমে পুষ্পধারণের সময়কে কিছুদিন এগিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই হলো ভার্নালাইজেশন। মনে করো বন্যা চলাকালীন সময়ে আমাদের কিছু ধান নষ্ট হয়ে যায় না, কিছু উদ্ভিদ তো নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়ার সময়টা আমরা যদি 2-4 দিন আগে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে পুষ্পধারণটা যদি কোনোভাবে 2-4 দিন আগে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই বন্যার হাত থেকে পাওয়া যাবে, রেহাই পাওয়া যাবে, তো উদ্ভিদগুলোকে অন্তত রক্ষা করতে পারবো। সেক্ষেত্রে ভার্নালাইজেশন কাজ করবে। ফুল ধারণকে যদি শৈত্য প্রদান করে অন্তত 2-3 দিন আগে নিয়ে আসা যায়, পুষ্পধারণ ক্ষমতা যদি 2-3 দিন আগে নিয়ে আসা যায়, তাহলে আমার যে প্রক্রিয়া সেটা হচ্ছে মূলত ভার্নালাইজেশন। শৈত্য প্রদান করে পুষ্পধারণের সময়কে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ভার্নালাইজেশন। আজকে এইটুকুই থাক। যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি বড়, ডিটেলসে একদিনে যাওয়া সম্ভব না, তা হচ্ছে আজকে এতটুকুই থাক। আর এইটুকু বাসায় মনোযোগ দিয়ে একটু দেখে নিবে, যেহেতু চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর একটু কঠিনও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে।